যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় তাহলে অনেক বড় বিদ্রোহ হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের HR কনভেনশনে যোগ দিয়ে তিনি কথা বলেন। ফাউজুল কবির খান বলেন, বড় প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত। পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলে দেখা হয়নি। এজন্য এখান থেকে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে। জ্বালানি উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ আমলে প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে কারণ সরকারের কর্মকর্তাদের সঙ্গে জড়িত ছিল। বিদেশি ও অভিজ্ঞদের নিয়োগের ক্ষেত্রে তিনি বলেন, দেশের সকল সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে। সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হবে না, শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে। ওখানে একটা 8,000 কোটি টাকা দিয়ে একটা বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, কিন্তু ওখানে কোনো গ্যাস নেই। একটা রেল লিঙ্ক, পদ্মা রেল লিঙ্ক 40,000 কোটি টাকা খরচ হয়েছে। তো আমি বললাম যে আচ্ছা বলেন তো, যে এই যে প্রকল্প করলেন 40,000 কোটি টাকার প্রকল্প, তো এইটা কি রাজস্ব এস্টিমেট করা হয়েছিল, যে আপনি কত রাজস্ব পাবেন, ওটা আর বলতে পারে না। মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ এখনো পূর্ণ মাত্রায় বিদ্যমান। সামনে হয়তো ওরা আমাদের বাসা বাড়ির পেছনে আসবে। আমরা যারা ফেল করতেছি তাদের বাসা বাড়ির পেছনে আসবে। আগামীতে বিহার, উড়িষ্যা সহ বাংলার নবাব শাসিত এলাকাগুলোর মালিকানা দাবি করে বাংলাদেশের মানুষ সোচ্চার হবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় বলেই শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশ থেকে পালিয়ে যারা বিদেশে আশ্রয় নিয়েছে তারাই ষড়যন্ত্র করছে। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন প্রসঙ্গ নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। যে এই নিরপেক্ষ সরকার এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে, জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে। নির্বাচন পদ্ধতি দ্রুত সংস্কার করে রোডম্যাপ দেওয়ার দাবি জানান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। সংস্কারগুলো করতে চাচ্ছে, সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। দেশ থেকে পালিয়ে যারা বিদেশে আশ্রয় নিয়েছে তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি। অবৈধভাবে একটি দেশে আছে, সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে এটা আমরা অবিশ্বাস করি না। কেননা তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। গুলশানে অপর এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, সাম্প্রদায়িকতা ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য করতে চাই ভারত। ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলুণ্ঠিত করছেন, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদের উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাব, আপনাদের এই হিংসাত্মক মনোভাব, আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের শুধুমাত্র আপনাদের অহংকার এবং একের পর এক শোষণের যে আগ্রাসনের যে মনোবৃত্তি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই বাংলাদেশি, কোনো মেজরিটি মাইনরিটি বলতে কিছু নেই। একটি গোষ্ঠী এসব বলে তাদের স্বার্থ হাসিল করতে চায়। সকালে কুমিল্লা টাউন হলের মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় জামায়াতের আমির আরও বলেন, জীবন দেব তবু বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কোনো অগ্রসারীর হাতে তুলে দেব না। বর্তমানে সরকারকে উদ্দেশ্য করে জামায়াতের আমির আরও বলেন, নির্বাচনের সংস্কারের গতি বাড়ান, সেই সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন দিন। এতে আপনাদের কোনো এজেন্ডা থাকবে না। যুবকদের রক্তের বিনিময়ে তাদের হাত ধরে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই যুবকদের নিয়ে একটি নতুন সরকার গঠন করতে চাই। এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায়। দেখেছেন, ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে,
মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে চলতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশি কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। ইনসাফপূর্ণ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী কার্যকর পন্থা এ প্রতিপাদ্য সামনে রেখে এই কেন্দ্রীয় সম্মেলন হয়েছে। চরমোনাই পীর বলেন, যারা শেখ পরিবারের নেতৃত্বে এখনো আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছেন তারা দেশ ও মানবতার শত্রু। দল করতে পারেন, তবে শেখ হাসিনার নেতৃত্বে নয়। এছাড়া ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন ইসলামী আন্দোলনের নেতারা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসের 7 দিন এবং রিপন দাসের 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের দুজনকে আদালতে হাজির করা হয়। সকাল থেকে পুরো আদালত চত্বর এবং আশেপাশে এলাকার কঠোর নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর আসামিদেরকে আদালতে হাজির করে 10 দিন রিমান্ড আবেদন করেন পুলিশ। রিমান্ড আবেদন মঞ্জুর করার পর আদালত ভবনে হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন অন্যান্য সাধারণ আইনজীবীরা। এ সময় তারা হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি জানান। চন্দন দাস, যিনি মামলার 1 নং আসামি, এবং রিপন দাস, চন্দন দাসকে বিজ্ঞ আদালত 7 দিনের শুনানি আনতে রিমান্ড দিয়েছেন এবং রিপন দাসকে 5 দিনের রিমান্ড দিয়েছেন। আমরা বিজ্ঞ আদালতে বলেছি, আমাদের বিজ্ঞ আদালতের ইতিহাসে এই ধরনের জঘন্যতম ঘটনা আর হয় নাই। শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তে মেইন পিলার 751 এর 8-9 নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়। ঘটনার পর শুক্রবার পতাকা বৈঠক সহ সকল প্রক্রিয়া শেষে বিকেলে বিএসএফ বিজিপির কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিপি। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সরবরাহ কম থাকার অজুহাতে অস্থির হতে শুরু করেছে ভোজ্য তেলের বাজার। বিগত কয়েক সপ্তাহ ধরে সরবরাহ কম থাকার কথা বলা হলেও এখন সংকট আরও বাড়তে শুরু করেছে। বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় খুবই কম পরিমাণে তেল সরবরাহ করছেন সরবরাহকারীরা। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে বাজারে পাওয়া যাচ্ছে না সয়াবিন তেল। বিস্তারিত SM তানভীরের রিপোর্টে। বিগত কিছুদিন ধরেই বাজারে সরবরাহ কম সয়াবিন তেলের। সরকার শুল্ক কর কমালেও আমদানি না বেড়ে সরবরাহ অনেকটা কমে গেছে। কোনো বিক্রেতার অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে আরও 1 দফা দাম বাড়িয়ে বাড়তি মুনাফা করে নিতে চাইছে কোম্পানিগুলো। ডিলারের কাছে আমরা মাল চাচ্ছি, মাল দিচ্ছে না। আমাদের যা লাগে হচ্ছে 10 কার্টনের মতো, আমাদেরকে দেয়া হয়েছে 2 কার্টন। বাজারে শর্ট দেখায়, যার কারণে আমগো বিক্রি করতে একটু সমস্যা হইতেছে বর্তমানে। সব কোম্পানি সিন্ডিকেট করে রাখছে, আমরা কাস্টমার আইলে ফেরত দিই বা দিতে পারি না। তবে বাজারে গিয়ে তেল না পাওয়ার অভিযোগ অনেকের। তারা বলছেন, কর শুল্ক কমানোর পরও তেলের দাম না কমে উল্টো বেড়েছে। এখন আবার নতুন করে দাম বাড়ানোর পায়তারা চলছে। সরকারের শক্ত পদক্ষেপ নেওয়া দরকার। সিন্ডিকেটের কোনো ঘটনা আছে? কারণ ব্যবসায়ীরা উৎপাদন বন্ধ রাখবে কেন? এটা তো এমন কোনো জিনিস না যে উৎপাদন বন্ধ হওয়ার জন্য কোনো ক্রাইসিস বাইরে থেকে ইম্পোর্ট করতে হচ্ছে, এরকম কিছু না। দোকানদাররা কথা বলছে যে কোম্পানির কাছে মাল নাই। এখন এটা বুঝতেছি না সংকটটা কোন জায়গায় দাঁড়াইছে। বাজারে আসতে দেখতেছি তেল শর্ট, দামও বেশি, পাওয়া যাইতেছে না। এখন এদেরকে জিজ্ঞেস করলে এরা বলে যে দরে কিনি এ দরে বিক্রি করি। এখন এটা কে ধরবে? এই হলো বাংলাদেশ। খুচরা ব্যবসায়ীরা বলছেন, ডিলাররা তেল সরবরাহ কমিয়ে দিয়েছেন। তেল কেনার জন্য আটা ময়দার বস্তা কেনার শর্ত জুড়ে দিচ্ছেন। অন্যদিকে বিশ্ববাজারে দাম বাড়ার কারণে তেল সরবরাহ কমেছে বলে দাবি তেল আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর। SM তানভীর, মাই টিভি, ঢাকা।
বাংলাদেশের মাটিতে বাংলার মাটিতে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ১৪ দলের দোসররা কেউ রাজনীতি করতে পারবে না হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিকালে ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনের সম্প্রতি বাংলাদেশ গঠন ও রাষ্ট্র সংস্কারের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আওয়ামী লীগকে খুনি মাফিয়া দল আখ্যা দিয়ে রাশেদ খান বলেন, বিচারের আগে আওয়ামী লীগের নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। সরকার সুযোগ দিতে চাইলে প্রয়োজন নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। বাংলার মাটিতে আওয়ামী লীগ জাতীয় পার্টি ১৪ দলের দোসররা কোনো রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে সতর্ক সোচ্চার থাকতে হবে। শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে কোনো বোঝাপড়া সরকারের হলে সেটি আমরা মানব না। শেখ হাসিনাকে বাংলার মাটিতে বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, গণহত্যার বিচার করতে হবে। গণহত্যার বিচার যদি আপনারা না করেন, বাংলাদেশের জনগণ কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে মাফ করবে না। মাফ করবে? ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, আজমির শরীফ দখলে পায়তারা এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছে ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন। বিকালে রাজধানীর গুলশান ২ নম্বর গোল চত্বর থেকে শুরু হয় এই কর্মসূচি। পরে ইনকিলাব মঞ্চের ৩ সদস্য দূতাবাসে গিয়ে স্মারকলিপি জমা দেয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে চরম মিথ্যা ও উস্কানিমূলক সংবাদ প্রচার করে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। জনবহুল এই শহরটি শুক্রবার সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের স্কোর ২৪২ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে। AQI সূচক অনুযায়ী ঢাকার আজকের বাতাসকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। মূলত AQI স্কোর 101 থেকে 200 হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। অন্যদিকে 201 থেকে 300 AQI স্কোরকে খুবই অস্বাস্থ্যকর বলে মনে করা হয় এবং 301 থেকে 400 AQI স্কোরকে বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শুধুমাত্র বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের প্রাণহানি ঘটে। নতুন ফসল ঘরে তোলার পর সূর্য দেবতাকে প্রসন্ন করে গারো সম্প্রদায় ধুমধাম করে আয়োজন করে তাদের এক ঐতিহ্যবাহী উৎসব, যার নাম ওয়ানগালা। যে উৎসবে থাকে পাহাড়ি নানা ধরনের খাবার ও হরেক রকমের পিঠাপুলির সমাহার, থাকে নাচ গান ও মনোমুগ্ধকর নানা আয়োজন। ওয়ানগালা উৎসব ঘুরে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত শারমিন। কুইচা, কচ্ছপ, কাঁকড়া এবং বাহারি জাতীয় শামুক সহ পাহাড়ি নানা ধরনের সবজি দিয়ে সাজানো প্রতিটি স্টল। বলছি গারো আদিবাসীদের নবান্ন উৎসব ওয়ানগালার কথা। লালমাটিয়ার হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে শুরু হয়ে ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শস্য কেটে ঘরে তোলার পর সূর্য দেবতাকে প্রসন্ন করার লক্ষ্যে নতুন ফসল অর্পণ করা হয় সূর্য দেবতাকে। আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নানা খাবারের, আর এই অনুষ্ঠানেরই নাম ওয়ানগালা। আমাদের সবচেয়ে প্রিয় খাবার হয়েছে শামুক, মাছ, কুচ্চা। খ্রিস্টরাজার পর্ব, মানে এটা আমরা নবান্ন উৎসব হিসাবে এটা পালন করে থাকি। ছিল ট্র্যাডিশনাল খাবার আছে কাঁকড়া, কুচ্চা, যেটাকে বলে আমরা লং পিস। সবাই যেন বুঝতে পারে যে আমরা এগুলো খাই। গ্রামে গেলে তখন পাওয়া যায়, সবসময় আবার এগুলো পাওয়া যায় না। বাংলার চিরাচরিত ঐতিহ্যের সাথে গারোদের ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতে ওয়ানগালায় এমন পাহাড়ি স্টলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের ঐতিহ্য ওইটা তুলে ধরার জন্য বাঙালি বা হিন্দু মুসলিম সবাই দেখার জন্য আসে। ঘর সাজানোর জিনিস খুব ভালো লাগে আমাদের ঐতিহ্যের জন্য। এটা আসলে শুধু আমাদের জন্য না, এটা আসলে সবার জন্যই। ওনাদের পোশাক, তারপরে ওনাদের কিছু হ্যান্ডমেড জুয়েলারি, ওগুলো কি আমরা কিনলাম। একই স্থানে একসাথে গারোদের ঐতিহ্যবাহী সকল আয়োজন এবং সাংস্কৃতিক পরিবেশন দেখে খুশি গারো থেকে শুরু করে দর্শনার্থীরা।
ঐতিহ্যকে ধরে রাখতে যুগ যুগ ধরে চলে আসছে আদিবাসীদের এই ওয়ানগালা উৎসব। গারোদের খাদ্যাভ্যাস, পোশাক এবং জীবনাচরণ কোনো কিছুই যেন সময়ের আবর্তে হারিয়ে না যায়, তাই প্রতি বছরই ওয়ানগালা পালন করে থাকেন গারো সম্প্রদায়। নুসরাত শারবিন, মাই টিভি, ঢাকা। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রজাপতি মেলা হয়েছে। প্রজাপতি মেলা উপলক্ষে প্রকৃতি ও প্রজাপতি প্রেমীদেরও মিলন মেলায় পরিণত হয়েছে জাবি ক্যাম্পাস। অনুষ্ঠান শেষে 2 শিক্ষার্থীকে প্রজাপতি সংরক্ষণে অবদান রাখায় দেওয়া হয় সম্মাননা। আশুলিয়ার প্রতিনিধি আনোয়ার হোসেন রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। রঙের ফোয়ারা ছুটছে সবুজ ক্যাম্পাসে, হেমন্তের বাতাসে ডানা মেলেছে বাহারি রঙের প্রজাপতি। প্রতি বছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় প্রজাপতি মেলার। সকালে জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে প্রজাপতি অবমুক্ত ও বেলুন উড়িয়ে মেলার 14তম আসর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। রাজধানী সহ বিভিন্ন জায়গা থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন মেলা দেখতে। প্রাণীবিদ্যা বিভাগের কীর্তত্ব শাখার আয়োজনে দিনব্যাপী মেলায় শিশু কিশোর দর্শনার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। নতুন প্রশাসন আসার পরে আমরা নতুন মাস্টার প্ল্যান তৈরি করছি। এখানে মাস্টার প্ল্যান যদি তৈরি হয়ে থাকে আমরা প্রত্যেকটা জায়গাকে সায়েন্টিফিক গতিতে সংরক্ষণ করব। এখন আমাদের প্রকৃতিটা না অনেক বিপর্যয়ের দিকে চলে গেছে, আমরা জাস্ট এটা গুরুত্বটা বোঝাতে যাচ্ছি। আর এখানে যে আয়োজনগুলো আপনারা দেখছেন এটা হচ্ছে শুধুমাত্র মানুষের আগ্রহ বাড়ানোর জন্য। প্রতি বছরই এটা হয় এবং এটা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মানে বেশ ভালো একটা উদ্যোগ এবং প্রজাপতির প্রজননের যেই ধারাটা এটা হচ্ছে অব্যাহত থাকে আর কি। প্রজাপতি মেলায় আসি প্রতি বছর, এখানে এসে বিভিন্ন জ্ঞান অর্জন করি, আমার অত্যন্ত ভালো লাগে। এখানে নানা রকম প্রজাপতি ও ফুল দেখেছি, এখানে আমাদের খুব ভালো লেগেছে। জাহাঙ্গীরনগরের এই প্রোগ্রামটা আমি মনে করি যে হচ্ছে পরবর্তী সময়ের জন্য এটা সত্যি খুব হেল্পফুল। মেলায় প্রজাপতি, প্রকৃতি ও প্রাণী সংরক্ষণে সচেতন করা হয় মানুষকে। ছিল শিশু কিশোরদের প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির হাট ও প্রজাপতি চেনা প্রতিযোগিতা সহ নানা আয়োজন। একটা রোড ম্যাপ করব এবং এখানে আপনার একটা মাস্টার প্ল্যান হবে। এইভাবে বিশ্বদের সংরক্ষণ করতে পারলে আমাদের প্রজাপতির সংখ্যা বাড়বে, আমরা সবুজের ছোঁয়াতে আরো বেশি থাকতে পারবো। প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য এবছর বন ও প্রকৃতি বিষয়ক সংগঠনের প্রতিষ্ঠাতা সবুজ চাকমা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমদকে বাটারফ্লাই সম্মাননায় ভূষিত করা হয়। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, এবার আমাদের কৃষি। আবহাওয়া অনুকূলে থাকা আর নিয়মিত পরিচর্যার কারণে এবার পেঁয়াজের ভালো ফলন পেয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের কৃষকেরা। 4 মাসের পরিচর্যা শেষে মাঠে মাঠে পেঁয়াজ তোলার ধুম পড়েছে। জেলার বিভিন্ন উপজেলার মাঠে মাঠে বেড়েছে কৃষকের ব্যস্ততা। প্রতিনিধি মশিউর রহমান বাবু রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। এখন ক্ষেত থেকে পেঁয়াজ ওঠাতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মুড়িকাটা পেঁয়াজের পাশাপাশি কলাসহ বিভিন্ন ফসল চাষ করছেন তারা। কৃষি বিভাগের উদ্যোগে উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। এরই মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে উপজেলার গুমানীগঞ্জ, কামারদহ, সাপমারা ইউনিয়নে। মোটামুটি অনেক টাকা খরচা, এখন যদি বাজার তুলনামূলক ভালো পাই তাহলে ইনশাল্লাহ মোটামুটি মনে হয় ভালো। যদি আমরা দাম ভালো পেতাম তাহলে পোশাকটা ভালোভাবে উঠতো। নতুন ওঠা এসব পেঁয়াজ ৩,৫০০ টাকা মন দরে স্থানীয় হাটবাজারে বিক্রি করছেন কৃষকেরা। বাজারজাতকরণের জন্য এই পেঁয়াজ যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। পেঁয়াজ মোটামুটি ভালোই হয়েছে, যদি আল্লাহর মধ্যে বাজার ভালো থাকে ইনশাল্লাহ অনেক ভালো হবে। ফলনে এখন যদি বাজার যদি 2,500 থেকে 3,000 টাকা থাকে তাহলে কিছু লাভ আসবে। আমরা সরকারের কাছে কিছু আবেদন জানাচ্ছি, পেঁয়াজের দাম যেন বেশি হয়। সার্বক্ষণিকভাবে কৃষকদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে কৃষি বিভাগ। এছাড়াও কৃষকদের উৎপাদন ক্ষতি কমাতে বিভিন্ন ধরনের উপকরণ ও পরামর্শ দিয়ে যাচ্ছে কর্মকর্তারা। উচ্চমূল্যের ফসল হিসেবে আমরা পেঁয়াজকে প্রাধান্য দিয়ে থাকি সবসময়, এবং পেঁয়াজ যেন আমাদের মাঠে সর্বস্তরে বিস্তার লাভ করে এজন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তারা কিভাবে পরিচর্যা করবে এবং কম খরচে বেশি ফসল উৎপাদন করবে, এই টেকনিক্যাল সাপোর্টগুলো আমরা আমাদের কৃষি বিভাগ থেকে দিয়ে যাচ্ছি। এবছর গোবিন্দগঞ্জ উপজেলায় 56 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।